বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইস্তফা জমা দিলেন বর্ধমান ডিভিশনাল কমিশনের কাছে। ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই সূত্রের খবর। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা নিয়েছিলেন তারই দলের জেলা পরিষদের সদস্যরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার জেলা পরিষদের অনাস্থা ভোটাভুটির দিন চূড়ান্ত ছিল। রাজনৈতিক মহলের মতে সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য যে তার বিরুদ্ধে অনাস্থায় ভোট দেবেন তা বুঝতেই পেরেই ইস্তফা দিয়েছেন কাজল শেখ। প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের মোট সদস্য 52 জন, তার মধ্যে 52 জন তৃণমূলের এবং একজন কংগ্রেসের। অবশ্য একজন সদস্য মারা যাওয়ায় এখন তৃণমূলের সদস্য সংখ্যা 50 জন। শোনা যাচ্ছে যে ফয়জুল হক কাজল শেখ, যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আগামীকাল অনাস্থা। আজকে শোনা যাচ্ছে উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাই ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। তো আপনি যে দল থেকে উঠে এসেছেন, যে দল করতেন, সেই দলের লোকরাই, মেম্বাররাই আপনার বিরুদ্ধে অনাস্থা। তো আপনি ইস্তফা দিয়েছেন, এটুকু আমরা জানতে পারলাম। নিশ্চিত থাকুন, আগামী দিনে ইস্তফা দিয়েও আপনি ছাড় পাবেন না। আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে। ভয় বীরভূমের মানুষের আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। আগামী আমরাও দেখতে চাই কে জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছে। ওনার নেতৃত্বে দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আমরা দুর্নীতি মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত জেলা পরিষদ আমরা চাই। এখনো পর্যন্ত যে পরিবেশটা রয়েছে পশ্চিমবাংলায়, এই পরিবেশের মধ্যে থেকে তাদের সেখানে পৌঁছানোটা একটা বড় সমস্যা ছিল। বিভিন্নভাবে হেকেল করা, বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করা, বিভিন্নভাবে গালিগালাজ, ডিম ছোড়া ইত্যাদি, ইটপাটকেল ছোড়া ইত্যাদি, এই যেটা চলেছে, এই পরিবেশটা কখনো ছিল না এই বাংলায়। খুব সোজা কথা, 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীতে এই পরিবেশটা তৈরি হয়েছে। তো একটা পরিবেশের মধ্যে থেকে কাজ করতে হবে, সেখানে গেলে তো মানুষের কাজ করতে হবে। কিন্তু একদম আমরা মনে করেছি যে অ্যাকচুয়ালি কাজের কোনো পরিবেশ কিন্তু সেখানে ছিল না, এবং সেখানে ওই পরিবেশের মধ্যে থেকে মানুষের কোনো কাজ করা যায় না। স্বাভাবিক, কোনো ভদ্রলোক এটা চাইবে কেন যে এটা হোক? এটা হোক তো কেউ চাইবে না, কোনো ভদ্রলোক তো চাইবে না, কিন্তু অনেকে চাইছে। বিজেপি যাকে চাইবে ব্যাপারটা তো খুব পরিষ্কার না, আমাকে বলতে হবে না কিছু, মানুষ দেখবে এবং বিষয়টা খুব পরিষ্কার। সকল ভালো তৃণমূল এবং বিজেপি তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে। তার কারণ হচ্ছে কোনো কাজের পরিবেশ যেখানে না থাকবে, সেখানে আমি মনে করি কাজ, সেখানে গিয়ে কাজ করতে পারবে না। এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে সে। আমরা নির্বাচিত জেলা পরিষদ সদস্য হয়ে আমরা থাকবো, কোনো অসুবিধা। আমি একটা কথা বলি, এটা আমি মানে এই সংবাদ মাধ্যমও জানে খুব ভালো যে বিগত প্রায় 1.5-2 বছর ধরে আমার সঙ্গে একটা বিরোধ চলছে। তখন ইলেকশনের আগে থেকেই, ইলেকশনের অনেক আগের থেকে এটা চলছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি বোলপুর থেকে তৈরি হয়েছে, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তো অস্বীকার করছি না। দলে বিশৃঙ্খলা তৈরি করা, দলটার 12টা বাজানো ইত্যাদির ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা ছিল, একথা তো আমি ওপেনলি বলেছি। আমি তো কোনো রাগঢাক করে কিছু বলিনি। আমি
তো এখানে আমার একটা বলার আছে, বলার হচ্ছে এটাই যে দিদি এগুলো জানেন, সবই দেখেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। কিন্তু আমার যেটা মত, আমার যেটা বক্তব্য, দলে যারা বিশৃঙ্খলা করে, দলকে বিশৃঙ্খলা করে দলের যারা ক্ষতি করে, দলকে এখানে শক্ত হাতে এগুলোকে ধরতে হবে এবং শক্ত পদক্ষেপ নিয়ে যারা বিশৃঙ্খলাকারী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, কিন্তু দল সেটা নেয়নি, দিদি সেটা নেয়নি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো অনেকবার আপনাদের মাধ্যমেই বলেছি যে এরা তৃণমূলের ক্ষতি করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার কারণ তৃণমূল প্রকৃত, তৃণমূলে যদি কেউ নেতা হয়, তৃণমূলের কেউ যদি সঠিক দলীয় কর্মী হয়, কখনো তারা বিশৃঙ্খলা করে দলের ক্ষতি করবে না। আমি আপনাদের মাধ্যমে বহুবার বলেছি কার অঙ্গুলি হিলনে বা কাদের ইশারায় দলের এই ক্ষতি করার চেষ্টা হচ্ছে। এইটা একটা শক্ত পদক্ষেপ নেওয়া দিদির উচিত ছিল। আমি কি বলছি, সারা বাংলায় যেটা চলছে, সোকল ভালো তৃণমূল, বিজেপি, এদের আলোচনা সাপেক্ষেই সবকিছু হচ্ছে। না, আমি এরকম কোনো খবর পাইনি বা আমাকে কেউ কোনো ফোন করে, সেটা সেটা আমি বলবো না। না, ওইরকম না, আমি কার দূরত্ব, কার দূরত্ব না, বিজেপির সঙ্গে দূরত্ব থাকাটা তো খুব স্বাভাবিক না। তার কারণ হচ্ছে বিজেপি একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি 46 বছর রাজনৈতিক বয়স আমার, রাজনীতির বয়স আমার 36 ইয়ার। আমি 1979 থেকে রাজনীতি শুরু করেছি সুনীল চট্টোপাধ্যায়ের হাত থেকে, খুব ক্লিয়ার। কংগ্রেসের রাজনীতি থেকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এই যে একটা দীর্ঘ সময়। কোনো আমরা তো সে সময় সিপিএম এর কাছে আত্মসমর্পণ করতে পারতাম, কখনো তো করিনি। আমরা বিরোধিতা যেটা করব বলেছি, আমাদের একটা আদর্শ আছে, নীতির উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আমরা দল করেছি, সেখানে আমরা তো কারো কাছে আত্মসমর্পণ করিনি। তখন তো আমরা সরকারে ছিলাম না, এতগুলো বছর আমরা কাটিয়েছি। ক্ষমতা থাকা বা না থাকা সেটাকে লক্ষ্য করে দল করা, ওটা আমার মতাদর্শের মধ্যে পড়ে না। সেই জন্য কারোর সঙ্গে আমার মতাদর্শগত পার্থক্য আছে, হ্যাঁ, থাকবেও সেটা। তার কারণ হচ্ছে কেউ চায় এক্ষুনি আমি কারো কাছে স্যারেন্ডার হয়ে, ওই যে বললেন আপনাদেরই কথায়, আমার কথা নয়, যদি আমি শুনিনি, আপনাদের মাধ্যমে শুনলাম যে নবগোপাল বাউরি যদি বলে দিতেন যে বিজেপি যাকে করবে সেইটাই হবে, এটা নবগোপাল বাউরির নিজস্ব তার মতাদর্শগত ভাবনা। কেন বিগত দিনে সে ফর্ড ব্লক করতো, তার আগে নকশাল করতো, তার পরে ফর্ড ব্লক করতো, ফর্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, এখন তৃণমূল কংগ্রেসে এসে পদাধিকারী হয়েছে। এর আগেও মৎস্য কর্মাধ্যক্ষ ছিল জেলা পরিষদের, এর আগের টার্মে 2023-এর আগে, 18 থেকে 2023 এই সময়টার সময়। তাহলে এবারেও আবার এসেছে, সেখানে হয়তো তাকে দলনেতা হিসেবে রাখা হয়েছিল, দলের যা নির্দেশ ছিল সেই মতো করে হয়েছে। এখন ঘটনা হচ্ছে ওটা তার ভাবনা, ওটা তার ভাবনা, এখানে তার ভাবনার সঙ্গে আমার ভাবনার পার্থক্য থাকবে। এমন নয় যে দল ক্ষমতায় যেখানে থাকবে সেইখানেই আমাকে থাকতে হবে, এটা আমার নীতিতে নেই।